আজকের এই ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বাংলা সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেই সম্পূর্ণ প্রশ্নগুলো ক্লিয়ার করব। তোমাদের তার আগে বলে দিই যে বাংলাতে শুধুমাত্র কিছুমাত্র প্রশ্ন বললে হবে না। আজকে প্রায় 400টা এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলো বিগত সালগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিগত যেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার জন্য এসেছিল সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে রেখেছি। এবার যেহেতু তোমরা নতুনভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সূচিত হচ্ছে, তাই তোমাদের এই সম্পর্কে ধারণা কিন্তু একান্তই কম। তো একটা জিনিস মনে রাখবা, যারা ইন্টারমিডিয়েট থেকে তোমরা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাদের মেন প্রশ্নপত্র বাংলাতে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নপত্র বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণ পত্র থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। বাংলা প্রথম পত্রতে সিম্পল কিছু প্রশ্ন থাকলেও বাংলা দ্বিতীয় পত্র থেকে বেশি প্রশ্ন থাকবে। তার মানে বাংলার এমসিকিউ প্রশ্নগুলো বেশ টাফ হতে চলেছে। এখন প্রশ্ন হলো যে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো যদি পড়ো তাহলে কিন্তু কমন পাবা। এই বিষয়টা অলরেডি তোমরা জানতে পারছো। যে সকল শিক্ষার্থীগুলো এই যে তোমাদের কিছুদিন আগে যেই ঢাকা পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, বুয়েট, রুয়েট, তারপরে যে ভার্সিটির যে পরীক্ষা আছে, যারা এই পরীক্ষাগুলো দিয়েছে তারা কিন্তু জানে যে বিগত সালের প্রশ্নগুলো যদি পড়ি তাহলে আমরা প্রশ্নগুলো হুবহু কমন পাবো। এমনটা কখনোই হয় না যে 20টা 22টা 30টা প্রশ্ন পড়লেই হুবহু কমন পাবে, এটা কখনোই সম্ভব নয়। তো আমরা আজকের এই ক্লাসে কি করেছি, বাংলা সম্পর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়, কারণ গাজীপুরের যে জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো কিন্তু প্রথম থেকেই কিন্তু পরীক্ষা দিয়ে ওখানে চান্স নিতে হতো। তো এই সকল প্রশ্নপত্রগুলোকে আজকে একত্রে গুচ্ছিত করেছি, এবং এই প্রশ্নপত্রগুলো যদি তোমরা পড়ো একবারে হুবহু কমন পাবা, এটা তুমি একবারে নিশ্চিতে থাকবে। তবে মনে রাখবে যে 20টা 22টা অঙ্ক করলে কিন্তু কখনোই কমন আসে না। তো তোমাকে ধৈর্য ধরে এই সম্পূর্ণ ক্লাসটা করতে হবে, কেননা এখানে টোটাল 400+ এমসিকিউ রাখা হয়েছে এবং এখান থেকে হুবহু কমন পাবা। যেহেতু এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাকি যে বিশ্ববিদ্যালয় রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কও, গাজীপুরের যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এগুলোতে কিন্তু বিগত সালে আসছে। তো বিগত সালের প্রশ্নপত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো যারা আমাদের সাথে বাকি ক্লাসগুলো ছিল তারা কিন্তু জানে যে আমাদের এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে, এই বিষয়ে কোনো সন্দেহ তাদের নাই। যেহেতু তোমরা নতুন অবশ্যই দেখবা, পাশাপাশি তোমাদের বাকি ক্লাসগুলো খুব অল্প সময়ের মধ্যে আপলোড দেবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল ঠিক শব্দগুচ্ছ হলো। আচ্ছা, ঠিক শব্দগুচ্ছ কি? দেখতে পাচ্ছ 17-18 প্রশ্নটা এসেছিল। তো উত্তর হবে ঠিক শব্দগুচ্ছ হলো হলো তোমার কি অভিষ্ট, নিশ্চল, সমীচীন। শুদ্ধ বানানের যে প্রশ্ন সেখান থেকে আসছে। ঠিক শব্দগুচ্ছ কোনগুলা? অভিষ্ট, তারপর তোমার কি নিশ্চল এবং কি সমীচীন। তারপর চলবে আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? তোমরা তো ইন্টারমিডিয়েটে পড়েছো, জানো যে শুদ্ধ বানান, প্রত্যয়, সমীকরণ এগুলো থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? তো নিচের কোন বানানটি শুদ্ধ? সেক্ষেত্রে উত্তর হবে সংস্রব। সংস্রব হলো শুদ্ধ, আর এখানে যে বাকি 3টা বানান রয়েছে এই 3টা কিন্তু অশুদ্ধ। তারপরে যে সমীচীন যেই কথাটা রয়েছে এটাও কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে যে নিচের কোন বানানটি শুদ্ধ, অপশন কিন্তু সমীচীন থাকে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর কি? নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে সংস্রব। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? তো নিচের বানান কোনটা শুদ্ধ সেটা আমরা দেখি। তো সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, এখানে উত্তর হবে নিশ্ছেদ, শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ বানানটি হলো শুদ্ধ। সব জায়গায় কিন্তু শিরোচ্ছেদই উচ্চারণ হবে, বাট এই বানানটা তোমাদের শুদ্ধ, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমরা একটু 4 নম্বর প্রশ্নটা দেখব। ধারাবাহিকভাবে প্রশ্নগুলো রাখা হয়েছে, কারণ আর সময় পাই নাই টাইপিং করার জন্য, তাই বিগত সালের প্রশ্নগুলো তোমাদের ছবি তুলেই দেখাচ্ছে। তো এখানে বলা হয়েছে কোন বানানটি খাঁটি স্বতন্ত্র বিধানের উদাহরণ? নিচের কোন বানানটি খাঁটি স্বতন্ত্র উদাহরণের কি বিধানের উদাহরণ? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে স্পষ্ট। এই যে স্পষ্ট যে বানানটি রয়েছে এটা হলো মূর্ধন্য স্বতন্ত্রের বিধানের কি সঠিক। আচ্ছা, তারপরে মূর্ধন্য তত্ত্ববিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত? মূর্ধন্য তত্ত্ব বিধান অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত? সেক্ষেত্রে উত্তর হবে বর্ণনা এবং পুরনো। এখানে মূর্ধন্য হবে এইখানে আর এখানে। তো এখানে কিন্তু দন্তান্ন দেওয়া রয়েছে, তাই এই বানানটি হলো অশুদ্ধ, মানে সঠিক নয়। বাকি বানানগুলো কি রয়েছে? সঠিক রয়েছে। তারপর চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। বলছে কোনটি নিত্য নিত্য মূর্ধন্য বাচক শব্দ? কোনটি নিত্য মূর্ধন্যবাচক শব্দ? আচ্ছা, সেক্ষেত্রে উত্তর হবে পণ্য। পণ্য পণ্য হলো তোমার কি নিত্য মূর্ধন্যবাচক শব্দ। উত্তর হবে কি পণ্য। মূর্ধন্য তত্ত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল? মূর্ধন্য তত্ত্ব বিধি অনুসারে
কোন বানানটি ভুল? উত্তর হবে পরগনা। পরগনা বানানটি ভুল রয়েছে, কারণ পরগনা বানানো হবে দন্তা নয় একার না হবে, সেখানে এটা কি আছে? মূর্ধন্য আছে। তাই মূর্ধন্য তত্ত্ব বিধি অনুসারে এই পরগনা বানানটি কি রয়েছে? ভুল রয়েছে। তারপরে কোন শব্দটি মূর্ধন্য স তত্ত্ব বিধানের নিয়মের বাইরে? দেখো এখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো মূর্ধন্য তত্ত্ব এবং মূর্ধন্য স তত্ত্ব এই দুইটা জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো আসছে। তোমরা যদি ভালো করে প্রথম 7-8টা প্রশ্ন ভালো করে খেয়াল করো, তো সেক্ষেত্রে কোন শব্দটি মূর্ধন্য স তত্ত্ব, ঠিক আছে, বিধানের নিয়মের বাইরে, মানে পেটকানা মূর্ধন্য স, যেটা আমরা বলি পেটকানা মূর্ধন্য স, এটা তো এখন মূর্ধন্য স বলতে হয়। তো পেটকানা মূর্ধন্য স তত্ত্ব বিধানের নিয়মের বাহিরে, সেক্ষেত্রে তোমার উত্তর হবে কি? ভাষা। উত্তর হবে কি? ভাষা। তো এরপর চলে যাবো আমরা 9 নাম্বার প্রশ্নে, প্রশ্ন নম্বর 9। তো এখানে ভালো করে প্রশ্নগুলো দেখবা। বলা হয়েছে মূর্ধন্য তত্ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? মূর্ধন্য তত্ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? সেক্ষেত্রে উত্তর হবে পুরনো, কারণ এখানে দন্তান্ন হওয়ার কথা, যেখানে মূর্ধন্য হয়েছে, তাই বানানটি অশুদ্ধ। ঠিক আছে, তারপর চলে যাবো আপনার 10 নম্বর প্রশ্নে। নিচের কোন শব্দে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য স বসেছে? নিচের কোন শব্দে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য স বসেছে? সেক্ষেত্রে উত্তর হবে ভাষ্য। উত্তর হবে কি? ভাষ্য। একটা কথা তুমি ভালো করে দেখো, এগুলো কিন্তু বিগত সালের ঢাকা বোর্ডের প্রশ্ন দেখাচ্ছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা ধারাবাহিকভাবে বাকি যে বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সকল প্রশ্নগুলো দেখাবো। একটু ধৈর্য ধরে, তুমি অলরেডি 10টা প্রশ্ন দেখে এতটুকু তো বুঝতেই পারছো যে প্রশ্ন কেমন থাকবে এবং প্রশ্নগুলো কতটুকু জটিল থাকবে। বিশেষ করে বাংলা প্রশ্ন কিন্তু খুবই কঠিন থাকে, তো ভালো করে যদি না খেয়াল করো সেক্ষেত্রে কিন্তু ভার্সিটির চান্সটা তোমাদের মিস হয়ে যাবে। আর এরপর তো আর কোনো ভার্সিটি নাই, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে তুমি সর্বশেষ ভার্সিটিতে আসো। আচ্ছা, সাধিত পেটকানা মূর্ধন্য স বিশিষ্ট নয় এমন শব্দ। সাধিত পেটকানা মূর্ধন্য স বিশিষ্ট নয় এমন শব্দ, সেক্ষেত্রে উত্তর হবে মুর্শিক। মুর্শিক হলো কি? পেটকানা মূর্ধন্য স, সাধিত পেটকানা মূর্ধন্য স নয়, মুর্শিক। বাকি যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক রয়েছে। অভিষেক, দৃষ্টি এবং সুষম বানান তিনটা কি রয়েছে? সঠিক। তাহলে এই বানানটা তোমার কি নয়? সঠিক নয়। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? মানে বিজ্ঞানে যে গয়ের সাথে যেটা আছে, এইটার সন্ধি বিচ্ছেদ কোনটি আর কি? সঠিক রূপ কোনটি হবে যেটা ভাগ করলে হয়? সেক্ষেত্রে দেখো এখানে কি থাকে, যে মাঝখানে যেটা আছে এখানে থাকে হলো পেটকানা, এখানে কি জ এবং ইয়, এই হলো জ এবং ইয়, মানে উত্তর হবে ক নাম্বারটি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? উত্তর হবে এ নাম্বারটি, অর্থাৎ হলো জ এবং ইয়। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন। কোন কোন বর্ণ মিলে পেটকানা মূর্ধন্য স ইয় যুক্ত বর্ণটি গঠিত হয়েছে? এটা তো বোঝা যাচ্ছে যেখানে কি কি রয়েছে। এখানে রয়েছে কি? পেটকানা মূর্ধন্য স রয়েছে, আবার ইয় মনে করো না, এখানে পেটকানা মূর্ধন্য স আর মূর্ধন্য রয়েছে। পেটকানা মূর্ধন্য স এবং মূর্ধন্য, এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি হয়? পেটকানা মূর্ধন্য স এবং মূর্ধন্য হয়। ঠিক আছে, আচ্ছা, তো 13টা প্রশ্ন আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো সামনের দিকে আগাই। তো চলে যাবো আমরা এবার 14 থেকে প্রশ্ন। তো এখানে একটু মাঝে মধ্যে দেখে, যেহেতু ছবি তুলে করা হয়েছে, এখানে পিডিএফটা বানানোর মতো অত সময় তো নাই, যেহেতু সামনে পরীক্ষা। আর এমন কিছু পড়াবো না যেটা তোমার আসবে না, কারণ সামনে যেহেতু পরীক্ষা, তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়াতে হবে। ঠিক আছে, যেন অন্তত ভাইয়াকে মনে রাখতে পারো তোমরা। আচ্ছা, বলা হয়েছে নিচের কোন যুক্ত বর্ণে 4টি বর্ণের সংযোগ ঘটেছে? নিচের কোন যুক্ত বর্ণে 4টি বর্ণের সংযোগ ঘটেছে? সেক্ষেত্রে উত্তর হবে এটা। ঠিক আছে, তয় তয় হুস্যু যুক্ত খ, এখানে ত দুইটা আছে, এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? 4টা। তো এইটাই কি হয়েছে? 4টা বর্ণের সংযোগ রয়েছে। তারপরে যে পেটকানা মূর্ধন্য স যুক্ত বর্ণটি, আচ্ছা এটা কি দ্বারা গঠিত? আমরা কিন্তু এইমাত্র পড়লাম 15 নম্বর প্রশ্ন, যে এই যুক্ত বর্ণটি কি কি দ্বারা গঠিত? দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নতে এসেছিল, তাই না? তো এটা কিন্তু পেটকানা মূর্ধন্য স এবং মূর্ধন্য এর মিলিত রূপ। পেটকানা মূর্ধন্য স এবং মূর্ধন্য এর মিলিত রূপ হলো এইটি। ঠিক আছে, তো সেম প্রশ্নটা দেখো আবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি ইউনিটে 2010, মানে একই প্রশ্ন। তার মানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অলরেডি 3-4 বার প্রশ্নটা আসছে। তো এখানে কি বলছে দেখো, পেটকানা মূর্ধন্য স এবং ইয় সংযুক্ত ব্যঞ্জনটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ? সেক্ষেত্রে উত্তর হবে কি? পেটকানা মূর্ধন্য স এবং ইয়। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি কিন্তু আমরা উত্তরগুলো পেয়ে গেলাম। এরপর চলে যাবো আমরা 17 নম্বর প্রশ্নে। চলো 17 নম্বর প্রশ্নটি দেখে ধারাবাহিকভাবে আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এই প্রশ্নগুলো ভালো করে মনোযোগ দিয়ে যদি দেখো অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আর হুবহু কমন পাবা, সমস্যা নেই, এখানে সম্পূর্ণ প্রশ্নগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালে যেহেতু প্রশ্ন, তো এখানে তোমাদের মিস হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, এখানে বলেছে যথাক্রমে যুক্ত খ, তারপর পেটকার মধ্যে স, তারপর হ, এই তিনটি যুক্ত বর্ণের বিশিষ্ট রূপ নির্দেশ করে কোনটি, মানে ভাগ করলে কোনটা হয়। প্রথম আছে হলো যুক্ত খ। যুক্ত খ কি কি দ্বারা গঠিত হয়, আশা করি আমরা সবাই জানি। যুক্ত খ কি পেটকাটা মধ্যে মানে ক এবং পেটকাটা মধ্যে স, এই দুটা দ্বারা কি গঠিত হয়, যুক্ত খ কিন্তু গঠিত হয়। তো এটা ঠিক আছে। এখানে কি তোমার এই যে পেটকার মধ্যে স আর এটা কি মধ্যাহ্ন ন হয়, তো এখানে কিন্তু এটা নাই, তাহলে এটা ভুল, এটা ভুল। এই দুইটা দেখো আছে পেটকাটার মধ্যে স মধ্যাহ্ন, পেটকাটার মধ্যে স মধ্যাহ্ন, তার মানে এইটা কিন্তু আবার ভুল আছে, তার মানে উত্তর হবে এইটা। যুক্ত খ ভাঙলে হয় পেটকাটার মধ্যে মানে ক প্লাস পেটকাটার মধ্যে স, আর এটাকে ভাঙলা হয় হলো পেটকাটার মধ্যে স প্লাস মধ্যাহ্ন, আর এটাকে ভাঙলা হয় হ প্লাস মধ্যাহ্ন দন্তান্ন। তাহলে 17 নম্বর প্রশ্ন উত্তর হবে কোনটা, সি নাম্বারটা। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন হলো উত্তর সি। আচ্ছা, দেন আসে 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নে জ্ঞান শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে। জ্ঞান শব্দের যুক্ত বর্ণটি কি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে। দেখো জ্ঞান, এই যে এটা যেটা রয়েছে এটা কি কি দ্বারা গঠিত হয়েছে, আশা করি আমরা সবাই জানি নাকি। তো এখানে কি, এখানে আছে বর্গীয় জ এবং কি ইয়, তো এখানে আমরা লিখবো বর্গীয় জ প্লাস ইয়। তো এই দুইটার সমন্বয়ে কিন্তু এই জ্ঞান যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। তো 18 নম্বর প্রশ্ন উত্তর হবে কি, 18 নম্বর প্রশ্ন উত্তর হবে সি নাম্বারটি। তারপরে তোমাদের কি 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে ফলাযুক্ত শব্দ কোনটি, ফলাযুক্ত শব্দ কোনটি। সেক্ষেত্রে উত্তর কি, ফলাযুক্ত শব্দ কোনটি, এই যে প বয় বয় মানে লয় বয় তারপর ল, এটা হলো ফলা আছে। ফলা মানে আশা করি তোমরা সবাই জানো যে ফলা কোনগুলো, ফলা কিন্তু কয়টা, 6টা ফলা রয়েছে। আশা করি এই বিষয়গুলো তোমাদের ভালো ধারণা রয়েছে। তারপরে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সঠিক উচ্চারণ নয়, কোনটি সঠিক উচ্চারণ নয়। তো এখানে উচ্চারণগুলো দেওয়া আছে, এটার উচ্চারণ এটা দেওয়া আছে, এটার উচ্চারণ এটা দিচ্ছে, এর মধ্যে সঠিক কোনটা নয়। সেক্ষেত্রে এখানে দেখো শূন্য, এটার উচ্চারণ এটা হয় না, এখানে শুনন শুনন হয়েছে, তো এটা কিন্তু সঠিক উচ্চারণ নয়। এই তিনটা উচ্চারণ মোটামুটি ঠিক আছে। এই বি নাম্বারটা শূন্যর উচ্চারণ এটা হয় না, তো এটা হলো সঠিক নয়। ঠিক আছে, শূন্য এটা বি নাম্বারটার উচ্চারণ কি নয়, সঠিক নয়। তারপর চলে যাবে 21 নম্বর প্রশ্নে। বলা হয়েছে অধ্যাপক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি, অধ্যাপক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের 21 নম্বর যে প্রশ্ন আছে উত্তর হবে কি অধ্যাপক, এটা সি নাম্বারটা। অধ্যাপক শব্দের প্রমিত উচ্চারণ হলো কি অধ্যাপক। এই যে সি নাম্বার যে প্রশ্নটা রয়েছে, মানে এই সি নাম্বারটা কিন্তু তোমাদের কি হবে, উত্তর হবে। আচ্ছা, এরপরে তোমাদের এর পরবর্তী প্রশ্ন 22 নাম্বার। আচ্ছা, 22 নাম্বারটা আমরা ক্লিয়ার করি। এখানে একটু রোটেট হয়ে আছে, মানে ছবি তোলা তো এই জন্য রোটেট হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা 22 নাম্বার প্রশ্ন হলো স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ। স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ মানে সঠিক উচ্চারণ আর কি কোনটা স্মৃতিসৌধের। সেক্ষেত্রে উত্তর হবে কি স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ হলো স্মৃতিসৌধ, এই ডি নাম্বারটা। ঠিক আছে, স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ হলো এই যে ডি নাম্বার যেটা আছে সেটা স্মৃতিসৌধ, এটা হলো সঠিক উচ্চারণ। বাকি যেগুলো আছে সেগুলো নয়, ডি নাম্বারটা। উচ্চারণগুলো করতে প্রায় একই রকমই মনে হয়। 23 নম্বর প্রশ্ন বলছে ক্রম পুঞ্চিত শব্দটির যথার্থ উচ্চারণ হলো, ক্রম পুঞ্চিত শব্দটির যথার্থ উচ্চারণ কোনটা, মানে সঠিক উচ্চারণ কোনটা আর কি। সেক্ষেত্রে সঠিক উচ্চারণ হবে কি ক্রম পুঞ্জিত, পুঞ্জিত, ক্রমপুঞ্জিত। ঠিক আছে, তো ক্রমপুঞ্জিত এর সঠিক উচ্চারণ হলো ক্রমপুঞ্জিত, মানে ডি নাম্বারটি। আর তোমরা এখানে প্রশ্নগুলো যদি ভালো করে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম করা হয়েছে নতত্ব শতত্ব, শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ, এই জায়গাগুলো থেকে, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের মেন বই ছিল এবং তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবং ভার্সিটি লেভেলে কিন্তু এই প্রশ্নগুলো বেশি আসে। বাংলাতে সবসময় মনে রাখবা, বাংলাতে সেকেন্ড অংশ থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি থাকে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে যাবো 24 নম্বর প্রশ্নে। 24 প্রশ্ন বলছে প্রকৃষ্ট শব্দের যথাযথ উচ্চারণ, মানে প্রকৃষ্ট শব্দের সঠিক উচ্চারণ কোনটি, প্রকৃষ্ট শব্দের যথাযথ উচ্চারণ বা সঠিক উচ্চারণ কোনটি। সেক্ষেত্রে উত্তর হবে কি প্রকৃষ্ট, প্রকৃষ্ট এইটা হবে সঠিক উচ্চারণ। প্রকৃষ্ট শব্দের সঠিক উচ্চারণ হলো এই যে নিচেরটা প্রকৃষ্ট। ঠিক আছে, ডি নাম্বারটা। উচ্চারণগুলো ভালো করে দেখবা, ঠিকঠাক ভাবে বানান সহ মনে রাখবা। 25 নম্বর প্রশ্ন ধার শব্দটির ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার দৃষ্টান্ত। ধার শব্দটির ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার দৃষ্টান্ত কি? সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্ন উত্তর হবে সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ।
বিপকর্ষ। ধার শব্দটির ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া দৃষ্টান্ত হলো সম্পর্কর্ষ। তারপরে ট্যাক্স, এখানে দেখো ট্যাক্সো, এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? ট্যাক্স থেকে ট্যাক্সো, এটা ধ্বনির কোন ধরনের পরিবর্তন? উত্তর হবে অন্তঃস্বরাঙ্গম। অন্তঃস্বরাঙ্গম। ট্যাক্স থেকে ট্যাক্সো, এটা হলো কি অন্তঃস্বরাঙ্গমের পরিবর্তন, মানে উত্তর হবে কি এই এ নাম্বারটা। ঠিক আছে, উত্তর হবে কি এ নাম্বারটা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, এখানে কত নম্বর এটা ছিল? 26। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন। তো এখানে আসলে 27 নম্বর যদি প্রশ্নটা দেখালে বলছে পর্তুগিজ, তারপর এখানে কি আনান্স, আনান্স বাংলায় হয়েছে আনারস, এটি কোন ধরনের পরিবর্তন? মানে আনান্স বাংলায় হয়েছে কি আনারস, এটি কোন ধরনের পরিবর্তন? সেক্ষেত্রে উত্তর হবে কি ধ্বনিতান্ত্রিক। এটা কি ধ্বনিতান্ত্রিক একটা পরিবর্তন। যে পর্তুগিজে আনান্স বাংলায় এসে কি হয়েছে? পর্তুগিজের আনান্স বাংলায় এসে হয়েছে আনারস। এটা একটি ধ্বনিতান্ত্রিক পরিবর্তন। এটা একটি কি পরিবর্তন? ধ্বনিতান্ত্রিক পরিবর্তন। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে বড় দাদা, এটাকে দিয়ে গেটার দেন বরদা, এটা হলে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। বড় দাদা সমান হলো বরদা। আচ্ছা, তারপর 29 নম্বর প্রশ্ন যদি দেখো, কোনটি অভিশ্রুতিত শ্রুতির উদাহরণ নয়? কোনটি অভিশ্রুতির উদাহরণ নয়? যদি তোমরা পারো প্রশ্ন উত্তরগুলো আমার আগে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারো যে আসলে তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশনটা সেটা আসলে কতটুকু ঠিক রাখছে। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন সেটা কি আসলে অ্যাকুরেট রয়েছে কি না। কোনটি অভিশ্রুতির উদাহরণ নয়? সেক্ষেত্রে উত্তর হবে আজি আইজ। আজি আইজ, আজি থেকে আইজ, এটা হলো অভিশ্রুতির উদাহরণ নয়, মানে উত্তর হবে এ নাম্বারটা। তারপরে দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? উত্তর হবে বিষমী ভবন। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। তারপরে 31 নম্বর প্রশ্নে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে কি বলে? মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে হলো বিপ্রকর্ষ। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণের মতো উচ্চারণ হলে তাকে বিপ্রকর্ষ বলা হয়। আচ্ছা, তারপর চলে যাবো আমরা 32 নম্বর প্রশ্নে। বলা হয়েছে প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আর কি প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে প্রতি প্লাস আবর্তন। প্রতি প্লাস আবর্তন ইকুয়াল প্রত্যাবর্তন। প্রতি প্লাস আবর্তন ইকুয়াল কি প্রত্যাবর্তন, মানে উত্তর হবে বি নাম্বারটি। 33 নম্বর প্রশ্ন অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেক্ষেত্রে 33 নম্বর প্রশ্নের উত্তর হবে অহ প্লাস অহ। অহ, এটার উত্তর হয় কি অহরহ, মানে উত্তর হবে এ নাম্বারটি। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ, সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অহ প্লাস অহ। ঠিক আছে। আচ্ছা, 34 নম্বর প্রশ্ন দেখো। 34 নম্বর বলছে কোনটি শুদ্ধ? কোনটি শুদ্ধ? সেক্ষেত্রে 34 নম্বর প্রশ্ন উত্তর হবে পুন প্লাস আকার ইকুয়াল পুরস্কার। পুর প্লাস আকার ইকুয়াল পুরস্কার। পুর প্লাস আকার ইকুয়াল কি পুরস্কার। এটা হলো সঠিক। এটা কি? এটা হলো শুদ্ধ। তারপর হিমাচল শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। হিমাচল শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হিম প্লাস আচল। হিমাচল শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো হিম প্লাস আচল। ঠিক আছে। আচ্ছা, হিমাচল। তো পরবর্তী চলে যাব 36 নম্বর প্রশ্নে। একটু রোটেট করে নিচ্ছি। যে প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছে এগুলো কিন্তু বিগত সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোই বাংলাতে যেহেতু এসেছে, তো এতটুকু তুমি ধারণা নিতে পারো যে বাংলাদেশ ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই প্রশ্নগুলো তোমরা হুবহু কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে। তুমি যদি এখানে খেয়াল করো, ভালো কিন্তু এখানে লেখা হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি। তো জাতীয় ইউনিভার্সিটির জন্য এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বলা হয়েছে গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে গো প্লাস আদি। গো প্লাস আদি ইকুয়াল গবাদি। গো প্লাস আদি ইকুয়াল কি গবাদি। তাহলে সঠিক উচ্চারণ কোনটা হবে? এই সি নাম্বারটা। ঠিক আছে। উত্তর হবে কি সি নাম্বারটা। একটু দেখে নিয়ে আসবো। আচ্ছা, গবাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো কোনটি? গো প্লাস আদি। পশু প্লাস
অধম এর সন্ধি সাধিত রূপ কোনটি? পশু প্লাস অধম এর এর সন্ধি সাধিত রূপ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে পশধম পশধম। ঠিক আছে, তো এটা হলো তোমার কি সঠিক। তো এরপরে চলে যাব এখানে কি ছিল? পশুই তো ছিল, হ্যাঁ। আচ্ছা, তারপরে দুহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দুহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে দু প্লাস ও। দু প্লাস ও ইকুয়াল দুহ। দুরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে দূর প্লাস অ ইকুয়াল দুরহ। তারপর যদি দেখো অন্তরীপ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্তরীপ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেক্ষেত্রে হবে অন্ত প্লাস ইপ। অন্ত প্লাস ইপ ইকুয়াল অন্তরীপ। অন্ত প্লাস ইপ ইকুয়াল অন্তরীপ, কারণ এখানে যে 19 স্বর রয়েছে 19 স্বরের নিয়ম অনুসারে র হয়, তাহলে অন্ত প্লাস কি ইপ ইকুয়াল অন্তরীপ। এরপর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? সিদ্ধ সন্ধি নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? আচ্ছা, এখানে মানে আরো একটা অপশন রয়েছে, একটু আমরা ওই পার চলে যাব। এক সেকেন্ড, কত নম্বর প্রশ্ন এটা? 40 না? আচ্ছা, আমরা 40 নম্বরে আসে বলা হয়েছে নিচের আটটু জম করে দিচ্ছে, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? সেক্ষেত্রে 40 নম্বর প্রশ্নের উত্তর হবে এই নাম্বারটি, অর্থাৎ বৃহৎ প্লাস পতি ইকুয়াল বৃহস্পতি। বৃহৎ প্লাস পতি ইকুয়াল বৃহস্পতি। অনেকগুলো অপশনে কিন্তু ই পর্যন্ত দেওয়া থাকে, এটাকে একটু টার্গেটে রাখবা। সবসময় যে ABCD 4টা অপশন থাকে তা না, ভার্সিটি লেভেলের অ্যাডমিশনে তোমাদের কি ই পর্যন্ত কিন্তু অপশন দেওয়া থাকে। তারপর সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ। সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে চতু প্লাস অক্ষ ইকুয়াল চতুরক্ষ। সন্ধি গঠিত শুদ্ধ শব্দ হলো চতুর প্লাস অক্ষ ইকুয়াল চতুরক্ষ। ঠিক আছে, উত্তর হবে ডি নাম্বারটি। তারপর চলে যাবো 41 নম্বর প্রশ্ন, সদান্দ কি সদান্দর সন্ধি বিচ্ছেদ হলো? সদান্দর এর সন্ধি বিচ্ছেদ কোনটি আর কি? তো সেক্ষেত্রে উত্তর হবে সৎ প্লাস আনন্দ ইকুয়াল সদান্ত। সৎ প্লাস আনন্দ ইকুয়াল সদান্ত। ঠিক আছে, তো সদান্তের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো সৎ প্লাস আনন্দ ইকুয়াল সদান্ত। তারপর 43 নম্বর প্রশ্ন বলছে সন্ধি বিপরীত শব্দ। সন্ধির বিপরীত শব্দ কোনটি? সন্ধির বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে বিগ্রহ। বিগ্রহ। সন্ধির বিপরীত শব্দ হলো বিগ্রহ। ঠিক আছে, আচ্ছা। তারপর পুরুষবাচক শব্দ নয়, এখানে কোনটা রয়েছে যেটা পুরুষবাচক শব্দ নয়? উত্তর হবে দীর্ঘাঙ্গী। দীর্ঘাঙ্গী এটা কি নয়? পুরুষবাচক শব্দ নয়। তো চলে যাব 45 নম্বর প্রশ্নে। থামো এক সেকেন্ড, তো আমরা এখানে 45 নম্বর প্রশ্ন আসবো, এখানে একটু আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা। বলা হয়েছে কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই? কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই? এটা কিন্তু তোমরা এসএসসি লেভেলেও পড়েছো, ইন্টারেও পড়েছো, যে এখানে কি সতী যে শব্দটি রয়েছে, সতী শব্দের কি নেই? পুরুষবাচক কোনো রূপ নেই। ঠাকুরনের কিন্তু এসে ঠাকুর। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটারই আছে, কিন্তু কি সতী শব্দের কি থাকে না? সতী শব্দের কোনো পুরুষবাচক রূপ থাকে না। তো উত্তর হবে কি এ নাম্বারটি, যে কোন শব্দের পুরুষবাচক রূপ নেই, এ নাম্বার প্রশ্ন উত্তর। আচ্ছা, তারপর চলে যাবো 46 নম্বর প্রশ্ন, ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুধার্তে ব্যবহৃত হয়েছে? ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে মালিকা। উত্তর হবে কি মালিকা। যে সকাল থেকেই যাই যাই করছে, সে সকাল থেকেই যাই যাই করছে, এ বাক্যের যাই যাই কোন ধরনের পদ? সে সকাল থেকেই যাই যাই করছে, এ বাক্যে যাই যাই কোন ধরনের পদ? সেক্ষেত্রে উত্তর হবে ক্রিয়া বিশেষণ। উত্তর হবে কি ক্রিয়া বিশেষণ। সে সকাল থেকেই যাই যাই করছে, এ বাক্যে যাই যাই হলো ক্রিয়া বিশেষণ পদ। এটা কি ক্রিয়া বিশেষণ পদ। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল, এখানে ঢিপ ঢিপ কি? আসলে ঢিপ ঢিপ কি? সেক্ষেত্রে উত্তর হবে অনুকার অব্যয়। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল, এখানে উত্তর হবে অনুকার অব্যয়। এখানে ঢিপ ঢিপ হলো অনুকার অব্যয়। তারপর চলে যাব 49 নম্বর প্রশ্নে। তো এখানে বলছে মনে মনে তুলনা করে দেখলাম। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্ত ব্যবহৃত হয়েছে, মানে মনে মনে যেটা এটা ব্যবহৃত হয়েছে কি অর্থে?
মনে মনে যে অর্থটা রয়েছে সেটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো মনে মনে তুলনা করে দেখলাম মানে কি একটা কিছু করছে, তো উত্তর হবে ক্রিয়া বিশেষণের রূপ। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্ত শব্দ মানে মনে মনে যেটা আছে সেটা হলো কি ক্রিয়া বিশেষণ রূপ। এরপর যদি আসি কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়, বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কাটিতে কাটিতে কোন ধরনের কোন অর্থে ব্যবহৃত? কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত? সেক্ষেত্রে উত্তর হবে নিরন্তরায়। ঠিক আছে, নিরন্তরা। আচ্ছা নিরন্তর। আচ্ছা, বড় বড় গাছ কথাটির দ্বিরুক্তির ব্যবহৃত হয়েছে, মানে বড় বড়, বড় বড় দুইবার ব্যবহার হয়েছে। তো বড় বড় গাছ কথাটির দ্বিরুক্তির ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে বহুবচনে বোঝাতে। বড় বড় মানে অনেকগুলো গাছ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তো এই বড় বড় গাছ কথাটির দ্বিরুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে বহুবচন বোঝাতে। 12 নম্বর প্রশ্ন বলছে দ্রুততা, ঠিক আছে, দ্রুততা জ্ঞাপক দ্বিরুক্তি শব্দ। দ্রুততা জ্ঞাপক কি দ্বিরুক্তি শব্দ আসলে কোনটি সেটা তোমাকে বলতে হবে। সেটা উত্তর হবে তরতর। তরতর মানে দ্রুত বা দ্রুত করো এরকম কিছু। তো তরতর হলো কি তরতর করে বেড়ে উঠেছে, মানে কি দ্রুত বেড়ে উঠেছে। তো এই তরতর হলো দ্রুততায় বোঝানো হয়। তো চলে যাবো 53 নম্বর প্রশ্নে। তো প্রশ্নটা ঠিক করে নিচ্ছি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রায় শেষের দিকে, এরপর আসবো আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে তোমাদের বাংলাতে, সেই প্রশ্নগুলোতে। আর একটা কথা মনে রাখবা, এখানে যেহেতু বিগত সালের সকল বোর্ডের প্রশ্নগুলো রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাকি সকল বিশ্ববিদ্যালয়ে যে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, তো এখান থেকে তোমরা 100% হুবই কমন পাবা। এটা নিয়ে তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব করার প্রয়োজন নেই, এখান থেকে 100% হুবই কমন পাবা। বাট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে আর কি। তো মনোযোগ না দিলে তো আর হবে না নাকি। আচ্ছা, এখানে বলেছে ফোটা ফোটা কোন পদের দ্বিত্বরূপ? ফোটা ফোটা কোন পদের দ্বিত্বরূপ, মানে ফোটা ফোটা যেটা আছে এটা কোন পদের দ্বিত্ব রূপ? উত্তর হবে বিশেষ্য পদের। উত্তর হবে কি বিশেষ্য পদের। তারপর শূন্যতার ভাব জ্ঞাপক ধনাত্মক দ্বিরুক্তি। শূন্যতার ভাব জ্ঞাপক ধনাত্মক দ্বিরুক্তি কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে কি খাখা। খাখা মানে হলো শূন্যতা, মানে নাই, আখা মানে খাখা বলতে কি শূন্য বোঝাচ্ছে, ওখানে কিছু নাই এই ধরনের কথা। তো শূন্যতার ভাববাচক ধনাত্মক দ্বিরুক্ত হলো খাখা। তারপরে 1/4 এর সংখ্যাবাচক শব্দ নয়। 1/4 এর সংখ্যাবাচক শব্দ নয়। তো 1/4 কে আমরা কিভাবে পড়ি? এটা আসলে সবাই জানি যে 4 ভাগের 1 ভাগকে আমরা কি পড়ি? পনে। আমরা এটাকে কি পড়ি? পনে। কারণ পনে 1 এইভাবে পড়ছো তো যে 4 পনে মিলে কি একটা হয়। তো 4 ভাগের 1 ভাগ মানে কি এটার যদি সংখ্যাবাচক শব্দ না হলে কোনটা? পনে। তারপর চতুর্থাংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? চতুর্থাংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? ঠিক আছে, সেক্ষেত্রে 56 নম্বর প্রশ্ন উত্তর হবে 40। উত্তর হবে কি 40। এরপর চৌঠা কোন বাচক শব্দ? চৌঠা কোন বাচক শব্দ? সেক্ষেত্রে উত্তর হবে চৌঠা হলো তারিখবাচক শব্দ। চৌঠা হলো তারিখবাচক শব্দ। ঠিক আছে, কানে কটন দাও তো, কানে কি জানি গেল, একটু দাও ওখানে, দাও একটা লাগবে, কানে পুকে গেছে। চৌঠা কোন বাচক শব্দ? সেক্ষেত্রে উত্তর হবে কি তারিখবাচক শব্দ। চৌঠা হলো তোমার কি বাচক শব্দ? চৌঠা হলো তোমার তারিখবাচক শব্দ। ঠিক আছে, আচ্ছা মোটামুটি দেখো আমাদের কিন্তু প্রশ্ন প্রায় শেষ হয়ে গেছে। আমরা দেখি এরপরে কি রেখেছে, তো একটু ওয়েট করবা। আচ্ছা, এরপর চৌঠার পরে আমরা পরবর্তী প্রশ্ন আসবো, যেখানে তোমাদের প্রশ্ন নম্বর এটা 58 নম্বর। যদি পারো উত্তর করতে পারো তোমরা, ঠিক আছে, যদি পারো তোমরা নিজেরা উত্তর করতে পারো। দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে, প্লাস নিজেরা থেকে চেষ্টা করতে হবে। যদি নিজে থেকে চেষ্টা করো তাহলে কিন্তু পারবা। আর আচ্ছা 58 নম্বর প্রশ্নে আসি আমরা। আরেকটা দাও। এখানে বলছে কোনটি গণনাবাচক? কোনটি গণনাবাচক মানে নিচে কোনটি তোমার গণনাবাচক সেটা তোমাকে বলতে হবে। তো 58 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বি নাম্বার 7। 7 একটি গণনাবাচক শব্দ। রাহাত বলল আমি বইটা কিনেছি, পরোক্ষ উক্তিতে বাক্যটি কি হবে? রাহাত বলল আমি বইটি কিনেছি, পরোক্ষ উক্তিতে বাক্যটি কি হবে? সেক্ষেত্রে উত্তর হবে, ঠিক আছে, তোমার কত নম্বর প্রশ্ন? 59 নম্বর প্রশ্ন। রাহাত বলল বাক্যটি কি হবে? তো আমরা যদি এখানে কোথায় গেল, এক সেকেন্ড। তো উত্তর হবে হলো ই নাম্বারটি, বাট এখানে তো ই নাম্বার কোনো অপশনই নেই। ঠিক আছে, তো এখানে দেখো না,
ডিস্টার্ব করতেছে। তোমার এখানে দেখো উত্তরটা কিন্তু রয়েছে কি নাম্বার, উত্তরটা হবে ই নাম্বার, বাট এখানে কিন্তু কোনো ই নাম্বার অপশন নাই। তো উত্তরটা দেখি আমরা। রাহাত বললো যে প্রশ্নটা কোথায় গেল, মানে সুইং করে মাঝে মধ্যে, সুইং করলে খুব সমস্যা হয়। রাহাত বলল আমি বইটি কিনেছি, পরোক্ষ উক্তিতে বাক্যটি কি হবে? তাহলে রাহাত বলল যে কি, যে আমি না, সে বইটি কিনেছে। রাহাত বলল যে সে বইটি কিনেছে, তো উত্তর হবে কোনটা? এইটা, ঠিক আছে, মানে বি নাম্বারটা। 29-এর উত্তর হবে, 59-এর উত্তর হবে বি। সে বলল আমি ভালো আছি, সে বলল আমি ভালো আছি, বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি? সে বলল আমি ভালো আছি, বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি? সেক্ষেত্রে 60 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বি নাম্বারটি, সে বলল আমি ভালো আছি। পরোক্ষ উক্তিতে কি হবে? সে বলল আমি ভালো আছি। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখো এগুলো হলো তোমাদের অন্যান্য যে ভার্সিটিগুলোতে আসছে প্রশ্নগুলো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান, মানে তোমাদের যে আমরা এতগুলো যে প্রশ্নগুলো 60টা পড়লাম, এই 60টা প্রশ্ন কি ছিল? এই 60টা প্রশ্ন ছিল হলো বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো। এবার অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্ন আসছে সেগুলো আমরা এখন তোমাদের কন্টিনিউ করে দেখাবো, ঠিক আছে। এবং এই কটা প্রশ্ন, টোটাল প্রশ্ন আমরা রেখেছিলাম যেমনটা বললাম যে প্রায় 200 থেকে 300 প্লাস প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো যদি কভার করতে পারো তাহলে আর তোমাকে এই বিষয়টি নিয়ে কোনো কষ্ট বা কোনো কিছু করতে হবে না। আচ্ছা, তো বলছে নিচের কোনটি অন্তঃস্থ বর্ণ? অন্তঃস্থ বর্ণ, নিচের কোনটি অন্তঃস্থ বর্ণ? সেক্ষেত্রে উত্তর হবে জ। এই জ নাম্বারটা হলো কি বলা হয়? অন্তঃস্থ বর্ণ। তারপর পরাশ্রী বর্ণ কয়টি? পরাশ্রী বর্ণ কয়টি? সেক্ষেত্রে বি নাম্বার উত্তর হবে হলো পরাশ্রী বর্ণ হলো কয়টি? 3টি। পরাশ্রী বর্ণ কয়টি? উত্তর হবে কয়টি? পরাশ্রী বর্ণ হলো 3টি। ভাষার মূল উপাদান কয়টি? কোনটি? ভাষার মূল উপাদান কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ভাষার মূল উপাদান কয়টি? ভাষার মূল উপাদান হবে ধ্বনি। ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে কয় উপায়ে? ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কয় উপায়ে? সেক্ষেত্রে উত্তর হবে 3 উপায়ে। ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে 3 উপায়ে। বাক্যে মৌলিক উপাদান কোনটি? বাক্যে মৌলিক উপাদান কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে বাক্যে মৌলিক উপাদান হলো শব্দ। বাক্যে মৌলিক উপাদান কোনটি? শব্দ। তারপরে খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ কোনটি? দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বা যেটাকে বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রশ্নটি আসছে 17-18 সেশনে। তো প্রশ্নগুলো কিন্তু বিগত সালে যেহেতু প্রশ্ন প্রচুর ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে তোমরা হুবহু পাবা, এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ইতি। খাঁটি বাংলা উপসর্গ হলো ইতি। আচ্ছা, দেন আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে, 6-এর পরে 7 নম্বর প্রশ্ন। আমরা এটাকে রোটেট করে নিই। তো চলি 7 নম্বরে। 7 নম্বরে বলা হয়েছে কতটি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উভয়ের মধ্যে পাওয়া যায়? কতটি উপসর্গ বাংলা এবং কি সংস্কৃতি উভয়ের মধ্যে পাওয়া যায়? সেক্ষেত্রে উত্তর হবে কয়টি? 4টি। সেটা হলো আ, সু, বি, নি। এই 4টি আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ কি বাংলা এবং সংস্কৃতি উভয়ের মধ্যে কি করা যায়? উভয়ের মধ্যেই পাওয়া যায়। কোনটি সু স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? কোনটি হস্য উ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? এটা হবে সম্মুখ স্বরধ্বনি। এটা কিন্তু তার কোনো বৈশিষ্ট্য নয়। সম্মুখ স্বরধ্বনি তার কোনো কি নয়? বৈশিষ্ট্য নয়। কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? সেক্ষেত্রে উত্তর হবে দেবলিপি। কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? উত্তর হবে কি? দেবলিপি। দেবলিপি হলো কি নয়? বিবর্তনের ধাপ নয়। তারপরে যদি আসি 10 নম্বর প্রশ্ন, কাব্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কাব্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে কবি প্লাস অন্তস্থ জ, ঠিক আছে, ইকুয়াল কাব্য। কবি প্লাস অন্তস্থ জ ইকুয়াল কাব্য। তারপরে 11 নম্বর প্রশ্ন বলছে ছন্দে নিপুণ যিনি বাক্যটি সংকোচন করলে কি হয়? ছন্দে নিপুণ যিনি বাক্যটি সংকোচন করলে কি হয়, মানে কি হয় আর কি সেটা। তো সেক্ষেত্রে উত্তর হবে ছন্দবিত্তা। উত্তর হবে কি? ছন্দবিত্তা। ছন্দে নিপুণ জেনে তাকে বলা হয় ছন্দবিত্তা। আর পরবর্তী আমরা চলে যাবো 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমরা একটু পরের পেজে যাই। 12 নম্বরটা ঠিক করে নিই, ঠিক আছে। তো যেহেতু ছবি তোলা লাগছে তাই একটা অংশে দেখালে ক্লিয়ার হইতো না, এই জন্য তোমাকে এটা ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করছি আমি। আচ্ছা, এখানে বলা হয়েছে শুদ্ধ রূপ কোনটি?
12 নম্বর প্রশ্ন হলো শুদ্ধ রূপ কোনটি? উত্তর হবে অত্যাধিক। অত্যাধিক হলো তোমার কি শুদ্ধ রূপ, মানে এই ডি নাম্বারটা সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন বলছে তিরস্কার এর বিপরীত শব্দ কোনটি? তিরস্কার এর বিপরীত শব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে তিরস্কার এর বিপরীত শব্দ হলো তোমার কি পুরস্কার। তিরস্কার এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে কি পুরস্কার। 14 নম্বর প্রশ্ন বলছে অধ্যয়ন এর বিশেষণ রূপ কোনটি? অধ্যয়ন এর বিশেষণ রূপ কোনটি? উত্তর হবে অধীত। জলময় এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? জলময় এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে জলা প্লাস ময়। জলা প্লাস ময় ইকুয়াল জলময়। তাহলে জলময়ের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো জলা প্লাস ময়। 16 নম্বর প্রশ্ন হলো বেঁচে থাকার ইচ্ছা বাক্যটির সংক্ষিপ্ত রূপ কোনটি? বেঁচে থাকার ইচ্ছা বাক্যটির সংক্ষিপ্ত রূপ কোনটি? সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো কি জিজি বিজা, ঠিক আছে, জিজি বিশা। তো এটা গেল আমাদের কত 16 নম্বর। তো এরপর যাবে 17 নম্বর প্রশ্ন। তো 17 নম্বর আমাকে ব্যাক যেতে হবে। 17 নম্বর প্রশ্ন বলছে এখানে দেখতে পাচ্ছ যুক্ত এখানে অন্তস্থ জ এবং কি ইয় যুক্ত বর্ণটি কোন বর্ণের মিলনে গঠিত হয়? উত্তর হবে কি অন্তস্থ জ এবং কি ইয়। তারপরে এখানে আমরা কিন্তু এটা আগেও পড়ছি প্যাটকার মধ্যে স আর এটা কি মধ্যে ন হয়, ঠিক আছে। প্যাটকার মধ্যে স ইয় এর বিশিষ্ট রূপ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে প্যাটকার মধ্যে স আর ইয়, মানে 18 নম্বর এ নম্বর প্রশ্ন উত্তর হবে। তারপরে এখানে কি ল এরকম আছে যুক্ত বর্ণটি নিম্নের কোন দুটি বর্ণের মিলিত হয়? তো এটাকে বাংলা আসলে কি কি পাবো আমরা? তো এটাকে আমরা বাংলা পাবো হলো এখানে ত আর থ। এখানে ত আর থ রয়েছে, ঠিক আছে। ত থ দিলে এরকম হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে বাংলা আমরা কি কি পাবো? এটাকে বাংলা আমরা পাবো ত প্লাস থ। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের গঠন কোনটি? মানে যে বিজ্ঞানের পরে যে যেটা আছে এটার গঠন কোনটা? সেক্ষেত্রে আমরা কিন্তু এইমাত্র বললাম এই প্রশ্নটা। তো উত্তর হবে কি বর্গীয় জ এবং ইয়। এই বিজ্ঞান শব্দের এই যে যুক্ত বর্ণ যেটা আছে এটাকে ভাঙলে বর্গীয় জ এবং ইয় পাওয়া যায়, এবং প্রচুর সালে আসছে প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তুমি দেখতে পাচ্ছ। তারপর যুক্তাক্ষর, এটা যুক্তাক্ষরটিতে আছে, মানে এই যুক্তাক্ষরটিতে কি কি আছে এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এই যে যুক্তাক্ষরটা দেখতে পাচ্ছ, এই যুক্তাক্ষরটাতে কি কি আছে এটা তোমাকে কি করতে হবে? ক্লিয়ারলি বলতে হবে। তো এখানে কি আছে? প্রথমে যুক্তাক্ষর, এটা হওয়ার জন্য তোমার কি ক প্লাস প্যাটকাটা মধ্যে স, আর এখানে নিচে আছে এটা ম, তাই এখানে ম। উত্তর হবে ক নাম্বারটা। এটাকে ভাঙলে পাবো ক প্লাস প্যাটকাটা মধ্যে স প্লাস ম, ঠিক আছে। আচ্ছা, তারপরে 22 নম্বর প্রশ্ন আমরা এখান থেকে না দেখি 22 নম্বরটা এখান থেকে দেখি, ক্লিয়ার দেখলে ভালো হয়। তো এখানে দেখতে পারছো প্যাটকাটার মধ্যে স, তারপরে এখানে ইও আছে, তারপরে ই আছে, এর বৈশিষ্ট্য রূপ কোনটি? তো এটা আমরা জানি যে এই যে এটা ভাঙলে প্যাটকাটার মধ্যে স আর কি মধ্যে ন হয়। তো এখানে আমরা যদি দেখি দেখো প্যাটকাটার মধ্যে স মধ্যাহ্ন ইয়, তো উত্তর হবে কোনটা? বি নাম্বারটা। 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটা? 22 নম্বর প্রশ্ন উত্তর হবে সঠিক হলো বি নাম্বার। তারপরে যুক্ত বর্ণ মানে যুক্তক্ষ এর গঠন, মানে যুক্তক্ষ যেটা আছে কি দ্বারা গঠিত হয়? আশা করি আমরা সবাই জানি যে যুক্তক্ষ কি দ্বারা গঠিত হয়। যুক্তক্ষ কি ক প্লাস প্যাটকাটার মধ্যে স দ্বারা কি হয়? যুক্তক্ষ গঠিত হয়। তাহলে যুক্ত বর্ণটি কি যুক্তক্ষ হবে কি ক প্লাস প্যাটকাটার মধ্যে স। তারপরে এখানে দেখতে পাবো বি প্লাস উঁসু শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের যোগ? তো এখানে এই যে এটা যেটা রয়েছে এটা কোন কোন, মানে এটাই তো যুক্ত বর্ণ নাকি, আর এগুলো তো আর যুক্ত বর্ণ না, তাই এটা কোন কোন দ্বারা গঠিত হয়? আমরা এটা জানি যে প্যাটকাটার মধ্যে স প্লাস মধ্যাহ্ন, তার মানে উত্তর হবে কি ডি নাম্বারটি। 26 নম্বর প্রশ্ন এটা দেখতে পাচ্ছ বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি, মানে কি কি বর্ণ দ্বারা এই যে এটা গঠন করা হয়েছে, এই বর্ণটা কি কি বর্ণ দ্বারা গঠন করা হয়েছে? সেক্ষেত্রে উত্তরটা হবে কি হ প্লাস ম। এই যে এই অক্ষরটা রয়েছে ব্রাহ্মণের যে বানানটা, এই বানানটার মধ্যে কি এটা হ প্লাস ম থাকে, ঠিক আছে। তো আমাদের 25টা ক্লিয়ার। তো আমরা চলে যাবো 26 নম্বরে, এটাকে সোজা করে নিই। তো এখানে তোমরা যে ভালো করে প্রশ্নগুলো যদি ভালো করে দেখো, যুক্ত বর্ণ, সঠিক উচ্চারণ, তারপর সঠিক বানান, তারপরে তোমার কি ছোট মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো তুমি যদি দেখো বাংলা দ্বিতীয় পত্র থেকে কিন্তু আসছে, ফার্স্ট পত্র থেকে কিন্তু প্রায় প্রশ্ন করেই না বললেই চলে। তো যদি পরীক্ষায় কমন পেতে চাও হবো, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে। এবং আমরা যে ক্লাসটা দেখাচ্ছি প্রয়োজনে তুমি 2-3 বার দেখো। আশা করি এরকম ক্লাস তুমি আর পাবা না ভার্সিটি লেভেলের যে বইগুলো রয়েছে। তো এটা একটা বেটার ক্লাস দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। তো এখানে যেটা দেখছো যুক্ত বর্ণটির অন্তস্থ বর্ণগুলো হচ্ছে, তো এইটার মধ্যে কি কি রয়েছে, এই বর্ণটাকে ভাঙলে কি কি পাবো আসলে আমরা? সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো? এটা আমরা তো জানি বর্গীয় জ এবং ইয়, তাহলে উত্তর পাবো বর্গীয় জ এবং ইয়, মানে উত্তর হবে সি নাম্বারটি। তারপরে তৃষ্ণা শব্দে কোন কোন বর্ণ রয়েছে? তো তৃষ্ণা শব্দে কি আছে? ত রয়েছে,
কি রয়েছে তৃষ্ণা যে শব্দটি রয়েছে ত রয়েছে, র রয়েছে, তারপরে কি পেটকাটার মধ্যে স আছে, ইয়োটা এটা তো হয় মধ্যাহ্ন হওয়ার কথা নাকি। তারপরে কি রয়েছে এখানে আকার রয়েছে, তাহলে এখানে হওয়া উচিত কি এইটা মানে ত র পেটকাটার মধ্যাহ্ন স মধ্যাহ্ন সরি আকার। তো উত্তর হবে কোনটা ডি নাম্বারটা, উত্তর হওয়ার কথা কোনটা ডি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সংযোগে গঠিত, মানে যে এটা তো আমরা অলরেডি 4-5 বার মানে আরো বেশি হবে এই প্রশ্নটা পড়া। তো এই প্রশ্নটা কি হবে, এই প্রশ্নটা হবে হলো বর্গীয় জ এবং ইয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে যুক্ত খ এর বিশ্লিষ্ট মানে বিশ্লিষ্ট রূপ, মানে এটাকে ভাঙলার কি কি পাবো, বিশ্লিষ্ট রূপ বলতে বোঝা নয়, এটাকে ভাঙলে কি পাবো। তো যুক্ত খ কি দ্বারা গঠিত হয়, ক প্লাস পেটকার মধ্যে স, এই দুটো দ্বারা কি হয় যুক্ত খ গঠিত হয়, তার মানে এটা কি ক প্লাস পেটকার মধ্যে না স। তারপর এটাকে ভাঙলে এবার কি এটা সমান সমান কি হবে এটা তোমাকে বলতে হবে। তো এটাকে আমরা ভাঙলে এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে তোমাদেরকে এখানে ইও রয়েছে এবং নিচে কি রয়েছে বর্গীয় জ, তাহলে ইও প্লাস বর্গীয় জ, উত্তর হবে 30 কোনটা সি নাম্বার প্রশ্নটা। যুক্ত বর্ণগুলো ভালো করে দেখবা, ভাঙ্গা যেগুলো দেখানো হচ্ছে এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে। তো আমি এটাকে আবার রোটেট করে দিচ্ছি। তো এখানে যদি দেখো প্রশ্নটা যথাক্রমে এখানে যুক্ত খ রয়েছে, পেটকার মধ্যে স ইয় রয়েছে, এখানে হ মধ্যাহ্ন এর বৈশিষ্ট্য কোনটি, মানে এগুলোকে ভাঙলার কি কি পাবা, বিশ্লেষিত করলে কি কি তুমি পাবা সেগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে এখানে। তো এখানে যদি 31 নম্বর প্রশ্নটা দেখো, তো এখানে দেখো যুক্ত খ ভাঙলে আমরা ক প্লাস পেটকার মধ্যে স পাবো, সঠিক কথা, এখানেও ক প্লাস পেটকার মধ্যে স আছে, মানে এই দুইটাই সঠিক। আর এটাকে আমরা ভাঙলে কি পাবো, এটা ভাঙলে পাবো পেটকার মধ্যে স প্লাস মধ্যাহ্ন, তো এটা কিন্তু এইখানে আছে, আর এটা হলো হ প্লাস ন, তার মানে উত্তর হবে বি নাম্বারটি। এই তিনটাকে ভাঙলে আমরা এই তিনটা পাবো, উত্তর হবে কোনটা, উত্তর হবে হলো বি নাম্বারটি। যদি কোনো প্রশ্নে কোনো সমস্যা বা বুঝতে কোনো ঝামেলা হয় অবশ্যই আমাকে জানাবা, সেক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাকে সেই প্রশ্নর ক্লিয়ার একটা ধারণা দেওয়ার। আচ্ছা, তারপরে এখানে প্রশ্ন দেখো এরকম এইটা তিনটা আছে, এর বিশ্লেষিত রূপ কোনটা, মানে এটাকে ভাঙলে আসলে কি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নগুলো আসছে, তুমি যদি ভালো করে খেয়াল করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তো এটাকে ভাঙলে তুমি কি পাবা, তো সেক্ষেত্রে তুমি যদি ভালো করে খেয়াল করো এটা যেটা আছে এটা কি আছে হ প্লাস রি, তাহলে এটা হ প্লাস রি এখানে রয়েছে, এখানেও রয়েছে। এটাকে ভাঙলে আমরা কি পাবো, এটাকে ভাঙলে কি র ইস্যুকর রু এটা হয়, তাহলে র প্লাস উৎসু, ঠিক আছে। আর এটাকে ভাঙলে আমরা কি পাবো ইও প্লাস ছ, তার মানে উত্তর হবে বি নাম্বারটি, উত্তর হবে কোনটা বি নাম্বারটি। তারপরে এটা যুক্ত খ ম এর বিশ্লেষিত রূপ কোনটা, মানে এটাকে ভাঙলে আমরা কি কি পাবো আর কি। তো যুক্ত খ কি কি দ্বারা গঠিত হয় আশা করি তোমার জানা আছে, যুক্ত খ গঠিত হয় ক প্লাস পেটকার মধ্যে স দ্বারা, তাহলে এখানে এইটাতে একটাতে আছে এইটাতে একটাতে আছে, দুইটা ক প্লাস পেটকার মধ্যে স, ক প্লাস পেটকার মধ্যে স, এবং এই নিচে যেটা যুক্ত হয় এটাকে বলা হয় ম, তাহলে এটা উত্তর হবে এটা ক প্লাস পেটকার মধ্যে স প্লাস ম। কোন বর্ণের ধ্বনির আগে মূর্ধন্য দন্তান্ন ও মূর্ধন্য হয়, কোন বর্ণের ধ্বনির আগে দন্তান্ন ও মূর্ধন্য হয়। তো কোন বর্ণের ধ্বনির আগে তোমার কি দন্তান্ন এবং মূর্ধন্য হয়, সেক্ষেত্রে হবে ট বর্গীয় ধ্বনি, কোনটা ট বর্গীয় ধ্বনির আগে দন্তান্ন মূর্ধন্য হয়। দন্তান্ন কি হয় মূর্ধন্য, ট বর্গীয় কোন ধ্বনির আগে যদি দন্তান্ন হয় সেটা কিন্তু মূর্ধন্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে মূর্ধন্য তত্ত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, মূর্ধন্য তত্ত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে উত্তর হবে সংস্কৃত, উত্তর হবে কি সংস্কৃত বানানোর ক্ষেত্রে এটাকে প্রযোজ্য। আচ্ছা, তারপর আমরা চলে যাবো 36 নম্বর প্রশ্নে, কোথায় চলে গেল বেশি চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি, নিচের কোন শব্দে মধ্যাহ্ন এর ভুল প্রয়োগ রয়েছে, নিচের কোন শব্দে মধ্যাহ্ন এর ভুল প্রয়োগ রয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে ক্রন্দন, এখানে মধ্যাহ্ন এর ভুল প্রয়োগ রয়েছে। এরপর যদি আসি মাণিক্য শব্দে মধ্যাহ্ন বসেছে মধ্যাহ্ন তত্ত্ব বিধানের কোন নিয়মে, মাণিক্য শব্দে মধ্যাহ্ন বসেছে কোন, এই যে এই নাম্বার এটা তো একটা নাম্বারই কি হইছে দিয়া কি জানি কইলো, কি কইলো এই তো গ্রাহক আপনি এই সময়ে পাবেন, তারপরে আবার দেখো এই মেসেজ বুঝে নাই কি কইছে আমি কিছুই বুঝিনি, শুনবারই পাইনি। দরকার নাই, কোনো লিঙ্কে টিকে ঢোকা যাবে না, এগুলো হ্যাকারের কাজ থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আসি আমাদের কাজে। তো আমরা ছিলাম 37 নম্বর প্রশ্নে, মাণিক্য শব্দে মধ্যাহ্ন বসেছে মধ্যাহ্ন তত্ত্ব বিধানের কোন নিয়মে, আর উল্টাপাল্টা কোনো ফোন আসলে ফোন ধরো না, সেক্ষেত্রে উত্তর হবে কোনটা, উত্তর হবে স্বভাবত মধ্যাহ্ন হয়, স্বভাবত কি হয় মধ্যাহ্ন হয়।
পেটকানা মূর্ধন্য স্বতত্ব বিধানের ব্যতিক্রম কোনটি? পেটকানা মূর্ধন্য স্বতত্ব বিধানের ব্যতিক্রম কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ভাষা। পেটকানা মূর্ধন্য স্বতত্ব বিধানের ব্যতিক্রম হলো ভাষা। কোন শব্দে মূর্ধন্য বিধান পালিত হয়নি? কোন শব্দে মূর্ধন্য বিধান পালিত হয়নি? সেক্ষেত্রে এখানে তুমি যদি দেখো, এখানে নোট রয়েছে, বেনু ও গণ উভয় শব্দে স্বভাবেই মূর্ধন্য হয়। তার মানে বেনু এবং কি গণ এই দুটাতে কি হয়? মূর্ধন্য হয়। তো এখানে প্রশ্ন ছিল মূর্ধন্য তত্ত্ব পালিত হয়নি কোনটিতে? তো এখানে এই দুটো পালিত হয়। তো এখানে দেখো মূর্ধন্য বিধান পালিত হয় না, এখানে দুইটাই হবে। তো উত্তর এটা কোনোটাই সঠিক নয়। তো উত্তর এটাও সি ডি দুইটাই হতে পারে। চলে 40 নম্বর প্রশ্নে আমরা যাই। তো এখানে যদি দেখো, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে মূর্ধন্য বিধান কি? মূর্ধন্য বিধান কি? সেক্ষেত্রে 40 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? মূর্ধন্য বিধান কি? উত্তর হবে তৎসম শব্দের রীতি বা সংস্কৃত শব্দের রীতি। মূর্ধন্য রীতি, মূর্ধন্য তত্ত্ববিধান কি? উত্তর হবে তৎসম শব্দের রীতি। কি? তৎসম শব্দের রীতি। কোনটি সঠিক? তো নিচের কোনটা সঠিক হবে সেটা তোমাকে বলতে হবে। সেক্ষেত্রে উত্তর হবে সবই সঠিক। এখানে বিদেশি শব্দে পেটকানা মূর্ধন্য স হয় না, খাঁটি বাংলা শব্দে পেটকানা মূর্ধন্য স হয় না, সংস্কৃতের 7 পদে পেটকানা মূর্ধন্য স হয় না। তার মানে এখানে সবগুলোই সঠিক রয়েছে। এখানে যে কটা প্রশ্ন রয়েছে, কি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্নটি আসছে, তো এগুলো কিন্তু 3টাই সঠিক রয়েছে। তারপর দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় আরো একটা প্রশ্ন, এগুলো কিন্তু সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ভালো করে খেয়াল করলে দেখতে পারবে এগুলো সব কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো ভালো করে করলে ইনশাল্লাহ অবশ্যই তোমাদের 31 তারিখের পরীক্ষাটায় হুবহু প্রশ্ন কমন পাবা। তো মূর্ধন্য তত্ত্ব বা পেটকানা মূর্ধন্য স্বতত্ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত? মূর্ধন্য তত্ত্ব ও পেটকানা মূর্ধন্য স্বতত্ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত? সেক্ষেত্রে উত্তর হবে ধ্বনি তত্ত্বে। কোন তত্ত্বে? ধ্বনি তত্ত্বে। পেটকানা মূর্ধন্য স্বতত্ত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল? পেটকানা মূর্ধন্য স্বতত্ত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল? সেক্ষেত্রে উত্তর হবে মিথস্ক্রিয়। মিথস্ক্রিয় বানানটি ভুল। তারপর চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় 43 নম্বর প্রশ্নে। তো এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত সালে প্রশ্নগুলো এসেছে। তুমি যদি ভালো করে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খ বিভাগ, তো এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই প্রশ্নগুলো আসছে। তো প্রশ্নগুলো মনোযোগ দিয়ে করলে তবেই কিন্তু কমন পাবা। এটা ভালো করে খেয়াল রাখবা যে প্রশ্নগুলো তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তেই হবে। এখানে বলছে মূর্ধন্য বিধি অনুসারে কোন বানানটি অশুদ্ধ? মূর্ধন্য বিধি অনুসারে কোন বানানটি অশুদ্ধ? উত্তর হবে অপরান্ত। তারপর পেটকানা মূর্ধন্য স্বতত্ত্ব বিধান অনুসারে অশুদ্ধ শব্দ। পেটকানা মূর্ধন্য স্বতত্ত্ব বিধান অনুসারে অশুদ্ধ শব্দ। সেক্ষেত্রে উত্তর হবে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ বানানটি কি? অশুদ্ধ। তারপরে মূর্ধন্য তত্ত্ব বিধানের নিয়ম অনুসারে কোন শব্দটি যথার্থ? মূর্ধন্য তত্ত্ব বিধানের নিয়ম অনুসারে কোন শব্দটি যথাযথ? উত্তর হবে উত্তরায়ণ। বাংলা শব্দ অধ্যাপক এর সঠিক উচ্চারণ কোনটি? বাংলা শব্দ অধ্যাপক এর সঠিক উচ্চারণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে অদ্য প্লাস কি অধ্যাপক। অধ্যাপক। অধ্যাপকের সঠিক উচ্চারণ বি নাম্বারটি অধ্যাপক। তারপরে ব্রাহ্ম। ব্রাহ্ম শব্দটির উচ্চারণ কোনটি? কে? ব্রাহ্ম, সরি ব্রাহ্ম না, ব্রাহ্ম, এটা ম আছে, ব্রাহ্ম। ব্রাহ্ম শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে, এটা হবে ব্রাহ্ম। ঠিক আছে। আচ্ছা, তারপর চলে যাবো 49 নম্বর প্রশ্নে। তো 49 নম্বর প্রশ্নটা ঠিক করে নিই। তো এখানে আমরা যদি 49 নম্বর দেখি, অধ্যাপক শব্দটির সঠিক উচ্চারণ কি? অধ্যাপক শব্দটির সঠিক উচ্চারণ কি? সেক্ষেত্রে উত্তর হবে অধ্যাপক শব্দের সঠিক উচ্চারণ অধ্যাপক, এই ই নাম্বারটি। অধ্যাপক শব্দের সঠিক উচ্চারণ কোনটা? ই নাম্বারটি অধ্যাপক। তারপরে চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। অভিব্যক্তি শব্দটির যথাযথ উচ্চারণ কোনটি? অভিব্যক্তি শব্দটির যথাযথ উচ্চারণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে অভিব্যক্তি। অভিব্যক্তি মানে ডি নাম্বারটি। উত্তর হবে কোনটা? উত্তর হবে ডি নাম্বারটি। স্বর অধ্বনির সংবৃত্ত উচ্চারণ হয়েছে কোনটিতে? স্বর অধ্বনির সংবৃত্ত উচ্চারণ হয়েছে কোনটিতে? সেক্ষেত্রে উত্তর হবে অতি। উত্তর হবে কোনটা? অতি। বাহ্য শব্দটির প্রমিত উচ্চারণ কোনটি? বাহ্য এর ব্রাহ্যর এর সঠিক উচ্চারণ বা প্রমিত উচ্চারণ কোনটি? উত্তর হবে
বাহ্য। এটা সি নাম্বারটা, উত্তর হবে কোনটা? সি নাম্বারটা। তো 53 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। এখানে বলছে অধ্যক্ষ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? অধ্যক্ষ শব্দের প্রমিত উচ্চারণ কোনটা? জাতীয় বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে প্রশ্নটি এসেছে। তো এক্ষেত্রে উত্তরটাকে অধ্যক্ষ, অধ্যক্ষ মানে এই বি নাম্বারটি। তারপর বলছে অবজ্ঞাত শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? অবজ্ঞাত শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে অবজ্ঞাত। অবজ্ঞাত মানে সি নাম্বারটি সঠিক উচ্চারণ। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় খ ইউনিটে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ক ইউনিটের প্রশ্ন। বলা হয়েছে অভিধানে যুক্ত খ বর্ণ কোথায় থাকে? অভিধানে যুক্ত খ বর্ণ কোথায় থাকে? সেক্ষেত্রে উত্তর হবে ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসাবে। অভিধানে যুক্ত খ বর্ণ কোথায় থাকে? ক বর্ণের অন্তর্গত ভুক্ত হিসাবে। প্রমোত্তরী শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? প্রমোত্তরী শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে প্রমোত্তরী, এই বি নাম্বারটি। উত্তর হবে কোনটা? বি নাম্বারটি। তারপরে ম ম ধ্বনিটির উচ্চারণ মানে সঠিক উচ্চারণ কোনটি আর কি? উমর যেই উচ্চারণটা রয়েছে, তো উমর সঠিক উচ্চারণ কোনটি? সেক্ষেত্রে ইয়েতে কি এটা হবে ইও, উত্তর হবে উ এ, উ উ, ঠিক আছে। আচ্ছা, তারপর চলবে 58 নম্বর প্রশ্নে। কোনটি বিষমী ভবনের উদাহরণ? কোনটি বিষম ভবনের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে তোমার কি লাল থেকে নাল, এটা হলো বিষম ভবনের উদাহরণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্রশ্নটি এসেছে। নিচের কোনটি অপনিহিতের উদাহরণ? নিচের কোনটি অপনিহিতের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে ভাগ্য ভাগ্য, ভাগ্য ভাগ্য, এটা হলো অপিনিহিতের উদাহরণ। নিচের কোনটি মধ্য স্বরগমের প্রয়োগ হয়েছে? নিচের কোনটি মধ্য স্বরগমের প্রয়োগ হয়েছে? সেক্ষেত্রে হবে ফিল্ম ফিল্ম, ফিল্ম ফিল্ম, এটাতে মধ্য স্বরগমের প্রয়োগ রয়েছে। তারপর একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কি বলে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে এসেছে। একই স্বরধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে অসমীকরণ। উত্তর হবে কি? অসমীকরণ। আচ্ছা, 61 নম্বর প্রশ্ন শেষ। তো পরবর্তী প্রশ্ন আসে। ভালো করে দেখো যদি প্রশ্নগুলো সব কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে তোমাদের জন্য কি এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নগুলো ভালো করে পড়বা। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? উত্তর হবে লাফ থেকে ফাল, লাফ থেকে ফাল, এটা হলো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। তুলতুলা লুতলুতা, তুলতুলা থেকে লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তুলতুলা থেকে লুতলুতা এটা কোন ধরনের ধ্বনির পরিবর্তন? সেক্ষেত্রে উত্তর হবে ধ্বনি বিপর্যয়। উত্তর হবে কি? ধ্বনি বিপর্যয়ের পরিবর্তন। তারপরে যদি দেখো নিচের কোনটি স্বর সঙ্গীতের উদাহরণ? নিচের কোনটি স্বর সঙ্গীতের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে হিসাব থেকে হিসেব, হিসাব থেকে হিসেব, এটা হলো স্বর সঙ্গীতের উদাহরণ। নিচের কোন ব্যঞ্জন বিকৃতির উদাহরণ? নিচের কোন ব্যঞ্জন বিকৃতির উদাহরণ? সেক্ষেত্রে 65 নম্বর প্রশ্নের উত্তর হবে ধোবা থেকে ধোপা, এটা। তারপর 66 নম্বর প্রশ্ন, কোনটি বিষমী ভবনের উদাহরণ? কোনটি বিষমী ভবনের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে শরীর, শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর, এটা হলো বিষমী ভবনের উদাহরণ। তারপর নিচের কোন দ্বি স্বরধ্বনি নয়? নিচের কোনটি দ্বি স্বরধ্বনি নয়? সেক্ষেত্রে উত্তর হবে হ্রদ। উত্তর হবে কি? হ্রদ। আচ্ছা, 68 নম্বর প্রশ্নটা কভার করি আমরা। শব্দের মধ্যবর্তী স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলে? শব্দের মধ্যবর্তী স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে বর্ণ বিপর্যয়, তাকে বলা হয় বর্ণ বিপর্যয়। এরপর নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি? নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি? সেক্ষেত্রে উত্তর হবে লিলি, লিলি হলো কি? দ্বিস্বর ধ্বনি।
সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙে তার মধ্যে স্বরবর্ণকে আনয়নকে কি বলে? সেক্ষেত্রে 70 নম্বর প্রশ্ন উত্তর হবে স্বরভক্তি, তাকে বলা হয় স্বরভক্তি। এরপর চলে যাবো আমরা 71 নম্বর প্রশ্নে। আচ্ছা, তার মানে এই পৃষ্ঠাতে আছে। তো এখানে বলা হয়েছে কোনটি অপিনিহিতের উদাহরণ? কোনটি অপিনিহিতের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে রাইত। রাইত হলো অপিনিহিতের উদাহরণ। পরের ইকার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? পরের ইকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে অপিনিহিতে। শরীর শরীর, লাল নাল, ধ্বনি পরিবর্তন কিসের উদাহরণ? এই ধ্বনি পরিবর্তনগুলো কিসের উদাহরণ? উত্তর হবে বিষমী ভবনের। উত্তর হবে কি বিষমী ভবনের। কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে ধ্বনিতে ধ্বনিতে মিলকে। ধ্বনিতে ধ্বনিতে মিলকে সন্ধির বিপত্তি বলা হয়। কোনটি সন্ধির নিপতনে সিদ্ধ হয়েছে? কোনটি সন্ধির নিপতনে সিদ্ধ হয়েছে? সেক্ষেত্রে 75 নম্বর প্রশ্ন উত্তর হবে গবাক্ষ। তারপর কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? সেক্ষেত্রে হবে আ প্লাস চর্য ইকুয়াল আচর্য, এই বানানটি ভুল, মানে সি নাম্বারটি ভুল। আচ্ছা, তারপরটা চলে যাবো। তো এটা ছিল আ প্লাস চর্য ইকুয়াল আচর্য, এটা বানানটি কি রয়েছে? ভুল। দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে? দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে? উত্তর হবে সন্ধি। দুই বর্ণের পরস্পরের মিলনকে বলা হয় সন্ধি। সন্ধি বিচ্ছেদ করুন সূর্যোদয়। তো সন্ধি বিচ্ছেদ করতে হবে তোমাকে কি? সূর্যোদয়ের। তো সূর্যোদয়ের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? আর কি সঠিক প্রশ্ন এটা। সূর্য প্লাস অদয় ইকুয়াল সূর্যোদয়। সূর্য প্লাস অদয় ইকুয়াল সূর্যোদয়, এটা হলো তোমার কি সঠিক সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ করুন কোনটার? পিত্রালয়। পিত্রালয়ের সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো পিত্রালয়ের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে হলো পিত্র প্লাস আলয় ইকুয়াল পিত্রালয়। পিত্র প্লাস আলয় ইকুয়াল পিত্রালয়। তারপর মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ করতে হবে। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? সেক্ষেত্রে মনো প্লাস তাপ ইকুয়াল মনস্তাপ। তার মানে উত্তর হবে ডি নাম্বারটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। তো আমি মোটামুটি তোমাকে এখানে যে প্রশ্নগুলো দেখালাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বিগত সালে আরো এসেছে, আমি যদি সেগুলো একটু দেখাই। তো আমি এগুলো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু এই প্রশ্নগুলো দেখছো, এইগুলো কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে, বাট এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এখন পর্যন্ত যে প্রশ্নগুলো পড়লাম এতটা কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো না। তো এই জন্য এই প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম না। তবে একটা কথা মনে রাখবা, যে এই যে ক্লাসটা তোমাদেরকে দিলাম, এই ক্লাসটা মেনলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন বাংলার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর হুবহু কমন পাওয়ার জন্য, বা এই প্রশ্নগুলো বিগত সালগুলোর মধ্যে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে। তো এই জন্য এই প্রশ্নগুলো দিলাম, এবং এখান থেকে আশা করি হুবহু প্রশ্ন কমন পাবা, কেননা এই অ্যাডমিশন লাইভগুলোতে হুবই পাওয়া যায়। অ্যাডমিশন লাইভগুলোতে প্রশ্নগুলো পড়া থাকলে একবারে হুবই কিন্তু প্রশ্নগুলো আসে, কোনো চেঞ্জ কিন্তু আসে না। তো তোমাদেরকে ভালো করে পড়বো, যে এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবা ইনশাল্লাহ। যাই হোক, আজকের ক্লাসটা আমরা এতটুকু রাখবো। সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি সবার অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।